পর্ব ৫১। সন্ধ্যা ৭:১৭। চাঁদবিহীন আকাশটা অন্ধকার বটে। শহর জুড়ে কৃত্রিম আলোকবেলা। রাস্তার দুধারে হলুদ আলোর ল্যাম্পপোস্ট থেকে শুরু করে উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে শুধু যান্ত্রিক আলোয় চোখে পড়ছে মায়ার। ৭ তলা ভবনের ৩য় ফ্লোরে দাঁড়িয়ে পড়েছে মায়া। খোলা ব্যালকনি জুড়ে মুক্ত হাওয়া আওয়াজ। যান্ত্রিক শহরে টিংটং শব্দ তুলে পার পার হচ্ছে হুড়তোলা রিক্সাগুলো। অল্প স্বল্প শীতের আবাস গায়ে ওড়নাটা টেনে চাদরের মতো জড়ালো মায়া। হাতে মায়েদের পারিবারিক ফোন, অথচ দৃষ্টি অদূরে রাস্তায়। মন খারাপ, মায়ের উদাসীনতা, এর চেহারা দৃশ্যমান। দুপুরে হৃদের সঙ্গে মুরাদপুর এই ফ্ল্যাটে উঠেছে মায়া। তখন থেকে এখন অবধি এই ফ্ল্যাটে আছে সে। মায়াকে নিজের ফ্ল্যাটের চাবি দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় হৃদ নির্বাচনের কাজে। বলেছিল জলদি ফিরবে, কিন্তু এখন অবধি লাপাত্তা সে। কোথায় আছে মায়া জানে না। তবে মায়ের তদাকরের জন্য একজন বয়স্ক মহিলা আছে এই ফ্ল্যাটে। ওনার নাম সম্ভবত স্বপ্না আপা। মায়া শুনেছিল রাহাতদের এই নামে ডাকতে মহিলাটিকে। বর্তমানে তিনি রান্না করছেন হয়তো। আর মায়া হৃদের রুমের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশে লুকায়িত তারার সন্ধান করছে। জুই মায়া দুজনের হাতে যে ফোনটা আরিফ দিয়েছিল সেটা বর্তমানে মায়ের হাতে আছে বলে জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মায়া। আর না নিজ বাড়ির খবর পাচ্ছে কোথা থেকে। মায়ের মন ভীষণ ছটফট করছে বাড়ির খবর জানতে। মায়া বিয়ের খবরটা নিশ্চয়ই এতক্ষণে সবার কানে পৌঁছে গেছে। মুক্তা নিশ্চয় জানিয়েছে সেটা। কিন্তু মায়া সবার সাথে যোগাযোগ করবে কিভাবে? জুই ছাড়া আপাতত মায়া কারোর সাথে যোগাযোগ করার সাহস করতে পারছে না। আরিফ তো পূর্ব থেকেই মায়ের উপর রাগান্বিত ছিল, আর আজ থেকে মুক্তা সেই দলে যোগ হলো। আর এখন নিশ্চয়ই মায়া পুরো পরিবার মায়ের উপর ভীষণ রেগে আছে, যার জন্য মায়া চাইলেও সাহস করে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। বাড়িতে কার কি পরিস্থিতি সেটাও জানতে পারছে না, যার জন্য মায়ের মনটা ভীষণ ছটফটে ব্যাকুল হয়ে আছে জুইয়ের সাথে যোগাযোগ করতে। জুই মায়া থেকে বেশি একটা দূরত্বে নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। ওদের মুরাদপুর বাসাতেই আছে জুই, আর মায়া আছে হৃদের বাসায়। দুটো বাসার দূরত্ব বেশি না, মাত্র 10 মিনিটের। হৃদের অনুপস্থিতিতে মায়া বেশ কয়েকবার চেয়েছিল নিজেদের বাসায় চলে যেতে, কিন্তু হৃদের বয়ে যেতে পারেনি। তাছাড়া এই মুহূর্তে আরিফের সামনে বা কিভাবে দাঁড়াবে মায়া? সেই মুখ তো অনেক আগেই হারিয়েছিল ও, আজ আবার নতুন করে হারলো। মায়ের জন্য মুক্তাকে সবার কাছে অপমানিত হতে দেখে আজকে যাবতীয় ঘটনা নিশ্চয়ই আরিফের কানে গেছে। এখন তো মায়া আরো খারাপ হয়ে গেল আরিফের চোখে। বিষাক্ত মনস্তাত্ত্বিক ভাবনার মায়ার মন বিষিয়ে উঠল তিক্ততায়। ফুপিয়ে কেঁদে উঠল গ্রিল চেপে। বাস্তবতা এত কঠিন মায়ের জানা ছিল না। মায়ের না চাইতেও নিজের পরিবারের মানুষকে বারবার আঘাত করছে অজান্তে। মায়ের ফুপানো কান্নার মাঝেই হাতের ফোনটা ভু ভু শব্দ করে কেঁপে উঠল। চমকে ওঠার মতো তাড়াহুড়োয় গ্রিল থেকে মাথা তুলে ফোনের দিকে তাকাতেই চোখে পড়ল স্ক্রিনে থাকা আরিফের নাম্বারটি দেখে। আজ 3 মাস পর আরিফের সঙ্গে কথা হবে ভেবে মনটা যেমন খুশিতে নেচে উঠল, ঠিক তেমনই বয়ার্ত হলো যদি কোনো খারাপ সংবাদ শুনতে পায় সে। মায়া এক মুহূর্তের জন্য মনে মনে দোয়া করলো যাতে ওর পরিবারে কারো কিছু না হোক, তাহলে মায়া নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আতঙ্কিত মায়া দু হাতের মুঠোয় ফোন চাপলো বয়ে। কম্পিত হাতের কম্পিত দৃঢ় হলো যখন প্রথমবার কল কাট হওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয়বারের মতো ফোনটা তৎক্ষণাৎ কেঁপে উঠল। তখন মায়া বয়ে দৃঢ়তা পৌঁছালো। দুঃসংবাদের আভাসে বয়ে বয়ে ফোন কানে তুলে কম্পিত স্বরে বলতে চাইলো, হ্যাঁ হ্যালো ভাই। মায়ের কথা শেষ করার আগেই জুই তাড়াহুড়ি অস্থির ভঙ্গিতে বলল, ভাই না আমি ঋতু। জুই। জুইয়ের গলা যেন জান ফিরে এলো। মায়া প্রাণ ভরা নিঃশ্বাসে অস্থিরতায় বলল, জুই কই তুই? তোর সাথে যোগাযোগ করার জন্য জান বেরিয়ে যাচ্ছে আমার। বাড়ির সবাই। মায়ের অস্থির কারণ বুঝতে পেরে জুই মায়ের কথা শেষ করতে না দিয়ে বলল, তুই বাড়ির জন্য টেনশন করিস না, আপাতত সব ঠিক আছে। এখনো বাড়িতে কিছু জানাইনি। আরিফ ভাই বা মুক্তা আপু কেউ বাড়িতে এখনো জানায়নি তোর বিষয়টা। জুইয়ের কথায় মায়া ভীষণ আশ্চর্য হলো। আজকের ঘটনার পর অন্তত মায়ের বিয়েটা ওর পরিবার থেকে লুকিয়ে থাকার কথা না। অন্তত মায়ের বড় বোন মুক্তার দ্বারা তো নয়। মায়ের জন্য সবাই কত মুক্তাকে অপমান করলো, অথচ মুক্তা এখনো মায়ের বিষয়ে চুপ। তাছাড়া আজকের ঘটনার পর মায়া আশা করেনি ওর বড় ভাই বোন চুপ থাকবে এই বিষয়ে। মায়া ভারী আশ্চর্যের ন্যায় চোখের পানি মুছতে মুছতে অবিশ্বাস্য গলায় ফের জুইকে শুধিয়ে বলল, আরিফ ভাই মুক্তা আপু কেউ বাড়িতে কিছু বলেনি? না। সত্যি? মিথ্যা বলবো কেন? আমার না বিশ্বাস হচ্ছে না জুই। বিশ্বাস না হওয়ার কি আছে আজব? যা সত্যি তাই তো বললাম। তবে মুক্তা আপু অনেক কান্না করেছিল আরিফ ভাইয়াকে সবটা জানাই তোর বিষয়ে। আপু আমাদের বাড়িতে তোর বিয়েটা জানাতে চেয়েছিল, কিন্তু আরিফ ভাই নাকি না করেছে এখন কোনো কিছু না জানাতে। মায়া দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলো জুইয়ের কথাই। আরিফ পরিবারের কাউকে জানাতে নিষেধ করেছে কেন? সেটা বুঝতে না পেরে মায়া বলল, কেন? মায়ের কথায় জুই দীর্ঘশ্বাস ত্যাগ করে রয়ে শুয়ে বলল, নিহাল আঙ্কেল নাকি আমাদের বাড়িতে যেতে চেয়েছেন। বড় চাচা
সাথে কথা বলতে, কিন্তু আরিফ ভাই নাকি নিহাল আঙ্কেলের থেকে 2 দিন সময় চেয়েছেন। তোর বিয়ের খবরটা এখনো বাড়িতে জানানো হয়নি, তারপর চেয়ারম্যান বাড়ির সঙ্গে তোর বিয়েটাও পুরোপুরি ভাঙেনি। সেজন্য আরিফ ভাই চাচ্ছে আগে আমাদের বাড়িতে তোর বিয়ের বিষয়টা সবাইকে জানাবে, তারপর সকলকে বুঝিয়ে সুঝিয়ে প্রস্তুত করে নিহাল আঙ্কেলকে আমাদের বাড়িতে দিতে। কারণ নিহাল আঙ্কেল সম্মানিত মানুষ, ওনার সাথে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি হোক সেটা ভাই চায় না বলে সেজন্য মুক্তা আপুকে বলেছেন আপাতত চুপ থাকতে, অন্তত আরিফ ভাই বাড়িতে না যাওয়া অবধি। তুই তো জানিস আব্বা চাচা কেমন জেদ্দি মানুষ। জুয়ের কথায় মায়া চুপ করে গেল। মায়ের সাথে আরিফ কথা না বলে আজ বিগত 3 মাস। মন কষাকষির পর্বটা এখনো চলিত ভাই বোনের মাঝে, অথচ আরিফ সর্বদা ভাইয়ের দায়িত্ব থেকে এক বিন্দু পিছপা হয়নি। বড় ভাইয়ের মতো মায়াকে সকল বিপদ থেকে আগলিয়ে রাখার চেষ্টা করে। ঘুমুট মায়া গ্রিলের পাশ থেকে সরে বসলো সোফায়। খোলা বারান্দায় জয়েন্ট সোফায় বসতে বসতে আরিফের খোঁজ নিতে নিয়ে বলল, আরিফ ভাই কই জুই? ভাই নিচে গেছে খাবার আনতে, সে ফাঁকে তোকে আমি ভাইয়ের নাম্বার থেকে কল দিলাম। তুই কি এখন রিত ভাইয়ের সঙ্গে থাকবি ঋতু? মায়া হাই হতাশ ডুবে বলল, জানি না, উনি তো বলেছেন আমাকে নাকি সঙ্গে নিয়ে যাবেন ঢাকা, এখানে আর রাখবে না, কলেজেও নাকি ট্রান্সফার করাবে ঢাকায়। মায়ের কথায় জুই অস্বস্তি বোধ করলো। দুজন হুটহাট একত্র থাকার সিদ্ধান্তটা কেমন জানি লাগলো জুইয়ের। মায়াকে হুট করে হৃদ নিয়ে যাবে ভাবিনি জুই। তাছাড়া মায়ার নিজ পরিবারের পারমিশন ছাড়া এভাবে হৃদের সঙ্গে চলে যাবে সেটাও ভাবিনি ও। অন্তত ওদের পরিবারের ঝামেলা মিটে গেলে তখন 2 পরিবারের সম্মতিতে একত্রে বসবাস করলে বিষয়টা আরো সুন্দর দেখাতো, এমনটা জুইয়ের ধারণা। কিন্তু মনের অস্বস্তিতে জুই মায়াকে বিষয়টা খোলাসা করতে পারলো না, বরং ভিতরে চেপে গেল। মায়া জুইকে চুপ করে যেতে দেখে ফের বলল, আরিফ ভাই আমার খোঁজ করেছিল জুই? না। জুইয়ের কথাই মায়া আরো অবিশ্বাসের নেশু দিয়ে বলল, মায়া জানতে চাইনি আমি কোথায় আছি? জুই আত্মবিশ্বাসের সঙ্গে বলল, না, ভাইয়া মনে হয় জানে তুই হৃদ ভাইয়ের সঙ্গে আছিস সেটা। জুইয়ের কথায় মায়া উত্তর করতে পারলো না, ছোট শব্দে বলল, ও আচ্ছা শোন ঋতু, কাল কলেজে যাবি না? আমার তোর সঙ্গে অনেক কথা আছে। মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো তক্ষুনি, যাবো যাবো। জুই খানিকটা সন্দেহ নিয়ে বলল, হৃদ ভাইয়া দেবে? ওনাকে বললেই যাব। আচ্ছা আয়, আমি অপেক্ষা করব কলেজে। জুইয়ের কথায় মায়া তাড়াহুড়োয় শুধিয়ে বলল, তুই কলেজে না আমার কাছে আসবি জুই? আমার এখানে অনেক জামা কাপড় নেই, তুই সকালে আসার সময় আমার জন্য কাপড় আর বইগুলো নিয়ে আসবি কেমন? আমি অপেক্ষাই করব। আচ্ছা আসবো, এখন রাখি, বাই। আচ্ছা। টুটটুট করে কল কেটে যেতেই মায়ের কান থেকে ফোন নামিয়ে কোলের উপর রাখলো। স্বাভাবিকের ন্যায় শ্বাসরুদ্ধের ঘুমুট নিঃশ্বাসটা যেন স্বস্তি সারলো। প্রথমে বাড়ির কথা ভেবে মনটা যেমন অস্থির ব্যাকুল হচ্ছিল, সেটা এখন আর নেই, অনেকটা স্বস্তির হালকা হলো জুয়ের সাথে কথা বলে। মায়া অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির আর ভালো লাগা খুঁজে পেল। কয়েক পলক আকাশের দিকে তাকিয়ে থাকতেই অচিরে ভাবনা হঠাৎ করে রাফার খেয়াল আসলো। মায়ের স্বাভাবিক মুখটা রাগে প্রকাশ পেল। চট করে কুলের ফোনটা উঠিয়ে কন্টাক্ট নাম্বারে রাফার খোঁজ করলো। অনেক খোঁজাখুঁজির পর রাফার নাম্বার পেয়ে কল মেলানোর আগেই কেউ বলল, কি ম্যাডাম, কি করেন? মায়া চমকে ওঠার মতো তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। বারান্দার দরজায় রিতকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়ায় রাফার কল কেটে ফোন কালো পিছনে। আমি কিছু দেখি না, দেখি না। মায়ের কথায় রিত কপাল কুঁচকালো। দরজার সামনে থেকে ফোন দেখে এগিয়ে আসতে আসতে বলল, কি দেখবেন? আমি বললাম কি করেন আর আপনি সোজা দেখা দেখিতে চলে গেলেন। কি ব্যাপার, মুডে আছেন মনে হয়? নিজের কথায় মায়া নিজেই ফেসে গেল। হঠাৎ হৃদের উপস্থিতি ছিল ওর কাছে অনাকাঙ্ক্ষিত, সেজন্য মায়া হৃদকে দেখে সে দুপুরের কথা মনে করে ভুল উত্তর করে ফেললো। মায়া নিজের কথা শুতাতে চেয়ে মিনমিন করে বলল, আসলে আমি ভুল কিছু দেখি না বলে ফেলেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মুডে নেই? মায়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই হৃদ হাফছা আলোয় মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো। গায়ে তার এখনো সকালের পোশাকটা জড়িয়ে। ব্যস্ততা এমনই যে 2 মিনিট স্বস্তি নেই। তারপর হৃদ মায়ের টানে বাসায় ফিরল শত কাজ ফেলে। দুজন একত্রে কিছুটা সময় কাটাবে বলে। নিচে আসিফ সহ আরো বেশ কিছু ছেলে পেলে বসে আছে। হৃদ হাতের ঘড়িটা খুলে সোফার সামনে টেবিলের উপর রাখতে রাখতে বলল, সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার মুড চালু করতেই আসলাম, আমার উপর ছেড়ে দেন আপনার মুড। হৃদের কথাই মায়া সিটিয়ে গেল। দুপুরের কথা মনে করতেই বয়ার্ত হলো। হৃদ হাতের ফোনটা একইভাবে গড়ির পাশে রাখতে রাখতে পুনরায় বলল, ফোনটা দাও। মায়া হৃদের কথায় জড়সড় হয়ে পিছনে লুকিয়ে রাখা ফোনটা বের করে দিল হৃদকে। হৃদ আনলক করা ফোনের গ্যালারিতে না গিয়ে সোজা ঢুকলো গুগল ওয়েবসাইটে। গুগল সার্চ হিস্ট্রি স্টল করতেই দেখতে পেল অসংখ্য বাংলিশ লেখা। সঙ্গে সঙ্গে বেশ কিছু বাংলা টাইপিংও আছে সেখানে। হৃদ সচরাচর বাংলা পড়তে পারে না, যথা কাজ করে বাংলা পড়তে।
তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই ছিল বাহিরে, যার জন্য বলতে গেলে তার বাংলা নিয়ে পড়াশোনা হয়নি তেমন। তবে তার বাংলিশ পড়তে সমস্যা হয় না, যার জন্য গুগল সার্চ হিস্টোরিতে থাকা মায়ের যাবতীয় বাংলিশ লেখা পড়তে হৃদের কপাল খুঁজতে আসে তীক্ষ্ণতায়। কেমন অদ্ভুত অদ্ভুত লেখা সব। জামাইকে কিভাবে পটাতে হয় তার পদ্ধতি কি কি, জামাই রাগ করলে ভাঙাতে হয় তার পদ্ধতি, জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি, এসব লিখে লিখে পুরো গুগল সার্চ হিস্ট্রি ভরপুর। এদের জানা ছিল না এই সকল পদ্ধতির মাধ্যমেও যে গুগল বহন করে থাকে। জানলে অবশ্যই রিত নিজের বউয়ের ব্রেন গুগলে খোঁজ করত। রিত ফোন থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের ফোনটা দেখিয়ে বলল, এসব কি, কি লিখেছো এসব? গুগল জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি বলো, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি কি বলো। তারপর জামাই হৃদের পাখি কথা শেষ করার আগে মায়ের চেঁচিয়ে উঠলো তক্ষুনি, লাফিয়ে উঠে হৃদ থেকে ফোন কেড়ে নিতে চেয়ে উত্তেজনায় বলল, এ আমার ফোন দিন, ফোন দিন বলছি, বাজে লোক, মানুষের ফোন দেখেন কেন, ফোন দিন। মায়া হৃদ থেকে ফোন কেড়ে নিতে চাইলে হৃদ হাতটা উপরে তুলে নিল। ছোট্ট মায়া হৃদের নাগাল না পেয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠল, দাঁড়ালো সোফায়। হৃদের সঙ্গে কারাকারি করতে হৃদ নিজের এক হাত থেকে অপর হাতে ফোনটা সরাতে সরাতে বলল, এসব করে বেড়াও তুমি ফোনে? মায়া একইভাবে হৃদের জন্য নিজের ফোনটা নিতে চেয়ে জোরে জোরে করে বলল, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? আমার ফোন দিন, দিন বলছি। আমার বউ, আমারই তো সব, তাই আমার দেখার দরকার আছে না? আমার বউ আরো কি কি সন্ধান করে বেড়ায় গুগলে। হৃদের কথায় মায়া আরো অতর জন্যে বলে উঠল, এই না না প্লিজ, আর দেখার দরকার নেই, প্লিজ প্লিজ আমার ফোন দিন না প্লিজ। হৃদের কাছে ধরা পড়ে যাবার ভয়ে মায়া ছটফট বাড়ল। বিষয়টা বুঝতে পেরে হৃদ দুষ্ট হাসলো। ওকে হেনস্থ করতে তার দারুণ লাগছে। হৃদ এক হাতে মায়াকে বাধা দিয়ে অপর হাতটা উপরে তুলে ক্লিক করলো মায়ের সার্চ করা হিস্ট্রিতে, জামাই বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি। লেখাটি ক্লিক করতে সঙ্গে সঙ্গে হৃদকে সাজেস্ট করলো বাংলা লেখার সঙ্গে আরো কিছু রোমান্টিক হেলদি ভিডিও। সবগুলো সাংসারিক ব্লগ ভিডিও টাইপের ছিল, তাতে খারাপ কিছু নেই। তবে হৃদ যেহেতু বাংলায় দুর্বল, সেহেতু সে বাংলা লেখাটা স্কিপ করে ইংলিশে চোখ বুলিয়ে ক্লিক করলো একদম নিচে থাকা একটা ভিডিওর ক্লিপে। 20 সেকেন্ডের অষ্টমিলের ভিডিওতে ক্লিক করতে হৃদ মায়ের চোখের সামনে ধরে বলল, চলো কয়েকবার ট্রাই করি। হৃদের হাতে ভিডিও প্লে দেখেই মায়ের লজ্জায় ছিটিয়ে গেল। হৃদ থেকে ফোন না নিয়ে বরং পালাতে চাইলো। হৃদের মতিগতি বুঝে হৃদকে ঠেলে নিজের দিকে দূরে সরাতে চেয়ে ধাক্কা দিতে দিতে বলল, ছি কত খারাপ আপনি, দূরে সরুন। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, আপনি লিঙ্ক পাঠাতে পারেন, বসে বসে ভিডিও দেখতে পারেন, আর আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাইলেই দোষ? মজা যখন নিচ্ছেন তখন আমার থেকে নিলে কি দোষ? আমি পুরো ফিল দেবো আপনাকে, ট্রাই করে তো দেখুন। একবার ভালো না লাগলে দ্বিতীয়বার ট্রাই করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার, আমি তো বারবার রিপিট করতে ইচ্ছুক। হৃদের লাগামহীন কথায় মায়ের লজ্জা আর ভয়ে চুপ হয়ে গেল মুহূর্তে। হৃদের থেকে পালাতে চেয়ে রাফিয়া সোফা থেকে নামতে নামতে বলল, আমি বাড়িতে যাব। মায়ের দৌড়ে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পিছন থেকে মায়ের পেট পেঁচিয়ে ধরতে ধরতে বলল, আমি আসলাম, আপনি চলে যাবেন, এটা কিভাবে হয় ম্যাডাম? আমি লেনদেনটা শেষ করি, তারপর যাইয়েন। বলতে বলতে হৃদ দুহাতে মায়ের পেট পেঁচিয়ে নিজের কাছে টানলো। মায়ের হৃদ থেকে বাজাতে চেয়ে লাফালাফি করতে গিয়ে উল্টো বাধা পড়লো হৃদের হাতে। শক্তপোক্ত হৃদের সামনে শক্তিতে পেরে উঠতে পারলো না, বরং হৃদ মায়াকে দুহাতে পেঁচিয়ে সোফায় চেপে ধরল বক্ষতলে। মুহূর্তের মাঝে হৃদের এক হাতে বন্দি হলো মায়ের দুহাত, অপর হাতে মায়ের গায়ের ওড়নাটা টেনে নিচে ফেলতেই মায়ের ছটফট করলো হৃদের থেকে ছাড়া পেতে। অধৈর্য নেমে বলল, প্লিজ প্লিজ আমাকে ছাড়ুন, ছাড়ুন তাড়াতাড়ি। মায়া দুহাত পাথার উপর আড়াআড়ি করে আটকে হৃদের এক হাতে, হৃদ শেষ হাতে চাপ দিয়ে ঝুঁকে পড়লো মায়ের উপর। অপর হাতে মায়ের গাল চেপে ঠোঁট দুটো গুছিয়ে ধরে বলল, সরি বউ, মাত্র আসলাম, আর এক্ষুনি ছেড়ে দিলে বিষয়টা পুরুষত্বে চলে আসবে আমার। বলতে বলতে হৃদ মায়ের উষ্টমন্ত হলো। 5 কি 10 সেকেন্ড যেতেই হৃদের রোমান্স করে বাধা দিয়ে উচ্চস্বরে ফোনের রিংটন বেজে উঠল। তক্ষণি মন্ত পরিবেশ মুহূর্তে বিরক্তকর হয়ে উঠল। তৃপ্তির মেজাজে হৃদ মায়ের ঠোঁট ছেড়ে তাকালো টেবিলের উপর থাকা ফোনটির দিকে। স্ক্রিনে আসিফের নামটি দেখতেই ক্ষিপ্ত মেজাজ আরো ক্ষিপ্ত হলো। এমন একটা সময় হৃদ মোটেও পছন্দ হয়নি কি ওকে ডিস্টার্ব করুক। হৃদ ওই অবস্থায় হাত বাড়িয়ে ফোনটা নিয়েই রিসিভ করে কানে তুলল। তৃপ্তির মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, হারামির বাচ্চা, আর সময় পেলি না কল দেওয়ার?
ঈদের কথায় আসিফ তাড়াহুড়োই বলল, ভাই, জসিমের লোক আমাদের দুটো ছেলেকে মেরে রাস্তায় ফেলে রেখেছে মাত্র। ছেলে দুইটাকে হাসপাতালে পাঠাচ্ছি। আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো। একটা চিঠি পাঠিয়েছে আপনার আব্বার নামে। চিঠিতে লেখা ওরা নাকি খানবাড়ির রক্ত চাই। জসিম নামক উটকো ঝামেলার নামটা শুনেই হৃদ বিরক্ত হলো। দুদিন পর পরই একই কাজ করে জসিম নামক লোকটা। রাজনৈতিক দ্বন্দ্ব কারণে হৃদের বাবার বিরুদ্ধে কাজ করে সবসময়। তবে এতদিন ছোটখাটো ঝামেলা করলেও আজকাল বড়সড় ঝামেলা করতে যাচ্ছে সে। হয়তো সামনে ইলেকশন বলে হৃদের বাবা সম্মান নষ্ট করতে চাইছে জনগণের কাছে। মূলত এই জন্যই হৃদের রাজনীতি করা পছন্দ না। নেতাদের নামে সামান্য কিছু শুনলেই ভোট চলে যায় অন্যদিকে। পাঁচেটি 2 দিনের পথ নিতে ইচ্ছুক নয় সে। তার যা দরকার আপোষে না পেলে জোর করে আদায় করার ক্ষমতা হৃদ খানের আছে বলেই প্রথমে চেয়েছিল জসিম নামক লোকটাকে ঠিকানা লাগাতে, কিন্তু নিজের বাবার মহানতার কারণে পারছে না। আর এতে অতিষ্ঠ হৃদ। বিরোধী দলের প্রতি উদারতা দেখানোর কারণে সে বুঝে না, এই জসিম ছেলেই তো ফাহাদের গায়ে হলুদের রাতে রাদীপের উপর হামলা করেছিল। ভাগ্য সহায় ছিল সে যাত্রায় রাদীপ বেঁচে যায়। কিন্তু হৃদও জসিমের ছেলেকে ছেড়ে দেয়নি। 2 পা কেটে এখনো পঙ্গু হাসপাতালে ফেলে রেখেছে। সেজন্য হয়তো জসিম লোকটা ছেলের পঙ্গু প্রতিশোধে রীতির ছেলে পেলে আঘাত করছে। তবে বিষয়টা এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে রীতির কাছে। এবার জসিমকে ঠিকানা লাগালেই নয়। বিরক্তিকর রীত আসিফকে কিছু বলবে তার আগেই বেখেয়ালি দৃষ্টি পড়ল নিজের বক্ষতলে শায়িত মায়ার দিকে। রীতির কুচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হলো। দৃষ্টি ঘুরালো বউয়ের নিষ্পাপ মুখে। হাতের ফোনটা আলো মাখা মায়ের মুখে ধরল। মুহূর্তেই চোখে পড়ল মায়ের গার অপর পাশে গাল হতে গলা অবধি মায়ের ঠোঁটে ছড়ানো লিপস্টিক লেপটে আছে। অতি ছোট্ট দৃশ্যটা যেন রীতির বুকে আঘাত করলো। অজানা ভালো লাগা তার ক্ষিপ্ত মেজাজ মুহূর্তে শীতল হলো। কিছু জায়গায় রীত চাইলেও রাগ করতে পারে না, তার বউয়ের সামনে তো নয়ই। রীত মায়ের ওপর ঝুঁকে পড়তে পড়তে পুনরায় ফোনটা কানে নিয়ে আসিফকে শুধালো, এক কাজ কর আসিফ, তুই গাড়ি বের কর, আমি আসছি। আজ জসিমের বাসায় দাওয়াত খেতে যাব আমরা, কি বলিস? জি ভাই। রীত ফের শুধালো আসিফকে, আমি নিচে না আসা অবধি যেন তোর দ্বিতীয় কল না আসে আমার ফোনে, মনে রাখিস। জি ভাই। আসিফ কল কেটে দিতেই রীত মায়ের দিকে তাকিয়ে থেকে হাতের ফোনটা আস্তে করে রাখলো টেবিলের উপর। পুনরায় একইভাবে মায়ের উপর ঝুঁকে গলায় মুখ ডোবাতে বন্ধ হতে হতে বলল, সরি বউ, তোমার কাছে কাটানো সময়গুলো অনেক কঠিন মনে হচ্ছে। কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছে তোমায়। আমার হয়েই থেকো বউ, আমার তোমাতেই চাই, একবার নয় বারবার, বারংবার। চলবে।